আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো ধানের শীষ বের হওয়ার পরে, অর্থাৎ আমাদের কিন্তু প্রায় এই সময়ে এসে কিন্তু প্রায় প্রতিটি কৃষক ভাইদের কিন্তু ধানের শীষ বের হতে শুরু হয়েছে বা অনেকের বের হবে। তো দর্শক বন্ধুরা, ধানের শীষ বের হওয়ার পর আমরা কোন ধরনের পরিচর্যা করলে বা কোন ধরনের ভিটামিন স্প্রে করলে বা কোন ধরনের পিজিআর বা কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করলে ধানের ফলন বেশি হবে, দানা পুষ্ট হবে, রং চকচকে ঝকঝকে হবে, একদম চিটা মুক্ত ধান পাবো, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই দর্শক বন্ধুরা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করি পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, ধানের শীষ বের হওয়ার পরে আমরা যেই জাতের ধান চাষ করি না কেন, আমাদের কিন্তু ধানের জাতের অভাব নেই। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে প্রায় প্রতিটি কৃষক ভাইয়েরা কিন্তু আমার ভিডিও দেখেন। তো আপনারা যে সকল ধান চাষ করেছেন, আপনারা যে ধানে চাষ করেন না কেন, ধানের শীষ বের হওয়ার পরে সকল ধানের পরিচর্যা একই হবে। তো এক নাম্বার স্টেপ হচ্ছে, যদি ধানের শীষ বের হয়ে যায় বা ধানের শীষ বের হচ্ছে এরকম অবস্থায় আমাদের জমিতে, আমাদের প্রথম করণীয় হচ্ছে ধানের ফলন বেশি করতে আমাদের জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি আবদ্ধ অবস্থায় রাখতে হবে। অর্থাৎ এটা কায়স্থর অবস্থা থেকে শুরু করতে হয়, বাট আমাদের যেহেতু ধানের শীষ বের হওয়ার পর বলতেছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রথম করণীয় হচ্ছে ধানের জমিতে অবশ্যই পানি বেঁধে রাখবেন ধানের রং আসার আগ পর্যন্ত। অর্থাৎ ধানের হালকা একটু কালার আসতে শুরু করলে আমরা পানি জমি থেকে সরিয়ে দিব, কোনো সমস্যা নেই। বাট কালারটা আসার আগ মুহূর্ত পর্যন্ত অবশ্যই জমিতে পানি বেঁধে রাখতে হবে। এটা আমাদের 1 নাম্বার পরিচর্যা। আচ্ছা, 2 নাম্বার পরিচর্যার কথা যদি বলি, আমাদের ধানে কিন্তু যখন বের হতে শুরু করে তখন দেখবেন প্রচুর পরিমাণে ধানে ফুল থাকে। এটাকে বলা হয় ফ্লাওয়ারিং স্টেজ, অর্থাৎ ফুল ফোটা অবস্থায় কিন্তু আমাদের ধান প্রায় মোটামুটি 8 থেকে 10 দিনের মতো সময় লাগে। অর্থাৎ ধানে কিন্তু ফুল ফুটতে শুরু করে, আমাদের দেখবেন ধানটা বের হচ্ছে, একদিনে কিন্তু বের হয় না। এটা আস্তে আস্তে আমাদের কিন্তু 8 থেকে 10 দিনের মধ্যে সবগুলো ধানের শীষ বের হয়ে আসে এবং এই 8 থেকে 10 দিন কিন্তু আমার জমিতে ফুল অবস্থায় থাকে। তো আমাদের ধানের ফলন বাড়ানোর জন্য আমাদের সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা ধানে যখন শীষ বের হতে শুরু করে, এটা আমাদের সকাল 7টা থেকে 11টার মধ্যে জমিতে প্রবেশ করা যাবে না। অর্থাৎ ওই সময়টা ধানে পরাগায়ন হয়, ধানের ফুল ফুটে থাকে, অর্থাৎ ফুলে পরাগায়ন হয়। যদি আমরা ধানের জমিতে প্রবেশ করি বা ঘোরাঘুরি করি, সেক্ষেত্রে দেখবেন ধানের ফুল গায়ের সাথে লেগে যাবে বা ঝরে পড়ে যাবে। এক্ষেত্রে ধানের চিটার সংখ্যা বেড়ে যাবে বা ফলন কমে যাবে, যার কারণে আমরা ধানের শীষ বের হওয়ার সময় ফুল ফোটা অবস্থায় জমিতে প্রবেশ করব না। এবং অনেকে বলতে পারেন, ভাই ধানের ফুল ফোটা অবস্থায় কি আমরা কোনো ধরনের কীটনাশক বা ভিটামিন বা পিজিআর স্প্রে করতে পারবো কিনা? দর্শক বন্ধুরা, মূলত ধানের ফুল ফোটা অবস্থায় আপনি জমিতে প্রবেশ করতে পারবেন না। এর মানে হচ্ছে অবশ্যই কোনো ধরনের কীটনাশক স্প্রে করা বন্ধ বা জমিতে প্রবেশ করা বন্ধ। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ ওই সময় আমাদের ধানে কোনো রকম কোনো কীটনাশকের প্রয়োজন হয় না বা কোনো ভিটামিনের প্রয়োজন হয় না। শুধুমাত্র জমিতে পানি আবদ্ধ অবস্থায় রাখলেই হবে, ফুল ফোটা অবস্থায় জমিতে ঘোরাঘুরি করবেন না। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে, যখন আমাদের ধানের শীষগুলো 100% বের হয়ে ফুল ফোটা শেষ হয়ে যখন মাথা হালতে শুরু করে হালকা করে, তখন আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা। অনেকে বলেছিলেন, ভাই ধানের দানা পুষ্ট, রং চকচকে ঝকঝকে, চিটার সংখ্যা কম, আমাদের ধানের বাজার মূল্য বেশি পাওয়ার জন্য কোন ধরনের পরিচর্যাগুলো করতে পারি বা আমাদের রঙগুলো ভালো করতে পারি, ধানের ফলন বেশি করতে পারি, দানা ওজন বেশি করতে পারি, মোটা করতে পারি। তো এই সময়টা কিন্তু হচ্ছে এইটা, যেটা আমাদের ধানের শীষ বের হয়ে ফুল ফোটা শেষ হয়ে মাথা যখন হেলে যাবে, তখন আমাদের জাস্ট একটা স্প্রের মাধ্যমে কিন্তু আমরা সবগুলো পরিবর্তন করতে পারবো। অর্থাৎ আমরা যেটুকু আগে করলাম, আমাদের কিন্তু এখন এসে আরেকটা নতুন পদ্ধতি, সেটি হচ্ছে ধানের যখন দেখবেন সবগুলো মাথা হেলে গেছে, 100% ধানের শীষ বের হয়ে মাথা যখন হালতে শুরু করেছে, তখন আমাদের ধানের দানা ভালো করার জন্য, ওজন বৃদ্ধি করার জন্য, চিটা মুক্ত করার জন্য, আমাদের ধানের চালগুলো চকচকে ঝকঝকে করার জন্য, এক কথায় ধানের ফলন বেশি করার জন্য অবশ্যই ধানে ভালো মানের একটি ছত্রাকনাশক, যেমন সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ অথবা বায়ার কোম্পানির নাটিভো, আমি কিন্তু এই দুটি সিলেকশন করে দিলাম। আপনাদের যদি ভালো লাগে এই দুটির পরিবর্তে এই গ্রুপের ফাঙ্গিসাইড আপনারা দিতে পারবেন, বাট এই দুটি কিন্তু সবচেয়ে বেস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য এবং সহজে সারা বাংলাদেশে পেয়ে যাবেন। তো আপনারা এমিস্টার টপ অথবা নাটিভো অনুমোদন মাত্রায় এবং এর সঙ্গে আমরা কি করব, স্লোবুর বোরন, এটা কিন্তু স্প্রেনাশক বোরন পাওয়া যায় বাংলাদেশে, বিভিন্ন কোম্পানি কিন্তু পাওয়া যায় স্লোবুর বোরন। এটা প্রতি লিটারে 1.5 গ্রাম। এমিস্টার টপ অথবা নাটিভু এর সঙ্গে কিন্তু অবশ্যই স্লোবুর বোরন, অর্থাৎ এই দুটো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যদি আমরা
ধানের শীষ বের হয়ে মাথা হেলে গেলে যদি স্প্রে করি, ধানের দানা চকচকে ঝকঝকে হবে, পুষ্ট হবে দানাগুলো, অর্থাৎ ওজন বেশি হবে, চিটার সংখ্যা কম হবে এবং বাজার মূল্য ভালো পাবো। এর সঙ্গে আমাদের ধানে ব্লাস্ট রোগের কিন্তু আক্রমণ থাকবে না, অর্থাৎ এটা কিন্তু ছত্রাকনাশক, অর্থাৎ আমাদের ধানে 100% সুরক্ষিত থাকবে। এটা আমাদের হচ্ছে এই একটা স্প্রের ধাপ। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কিন্তু এটা স্প্রে করার ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে হবে আমাদের জমিতে ধানে ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই লক্ষ্মীর গুটাকে কিন্তু আমরা অনেকে কমন একটা বিষয় মনে করি যে এটা একটা হতেই পারে, বাট এটা কিন্তু কোনো সমস্যা নয়, এটা আবার কত ক্ষতি করতে পারবে। এক কথায় যদি আমি বলি, দেখবেন এটা আমন মৌসুমে দেখবেন প্রায় 40% ধানের ফলন নষ্ট করতে পারে এই লক্ষ্মীর গু, যদি আমরা সঠিকভাবে দমন করতে না পারি। আর এটি এমন একটি রোগ যেটা বাতাসের মাধ্যমে পুরো জমিতে ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা কাজ করতে পারি, যদি আমাদের জমিতে 2-1টা করে লক্ষ্মীর গু দেখা যায়, সেক্ষেত্রে আমরা যদি আক্রান্ত শীষগুলো জমি থেকে সরিয়ে ফেলতে পারি, এটা আমাদের একটা ভালো কাজ। আর যদি না পারি, সেক্ষেত্রে অবশ্যই রোগটি দেখা মাত্র প্রোপিকোনাজল গ্রুপের একটি ফাঙ্গিসাইড প্রতি লিটারে 2 মিলি এবং কার্বেন্ডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড প্রতি লিটারে 2 গ্রাম, এই দুটো আমরা একসঙ্গে কম্বিনেশন করে গাছ ভিজে স্প্রে করব। অর্থাৎ ধানের যখন এই রোগটি আক্রমণ করবে, যদি আক্রমণ করে দিবেন, না করলে দেওয়ার দরকার নেই। এবং এটা দেওয়ার ঠিক 3 দিন পর আমরা আবার একবার এই একই ডোজে স্প্রে করব, তাহলে আমাদের ধানের লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট এই রোগটি থাকবে না। এটা কিন্তু আমাদের একদম একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই মেনে চলবেন ধানের ফলন ভালো করতে গেলে, এইগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে সর্বশেষ একটি জিনিস, সেটা হচ্ছে ধানের বিপিএইচ বা বাদামি গাছফড়িং বা শোষক পোকা বা কারেন্ট পোকা বলে আমরা অনেকে চিনে থাকি। এই যে সবচেয়ে শত্রুতামূলক একটি পোকা হচ্ছে আমাদের এই পোকা। আমরা ধানের শুরু থেকে সব ধরনের পরিচর্যা করলাম, ধানের ভালো খাবার দিলাম, ভালো জাত রোপণ করলাম, ভালো পরিচর্যা করলাম, কিন্তু লাস্ট প্রয়োগে এসে বা লাস্ট সময়ে এসে দেখবেন ধানটি কাটার আগে দেখবেন এই কারেন্ট পোকা বা বিপিএস বা বাদামি গাছফড়িং এই পোকার আক্রমণের কারণে দেখবেন আমাদের ধানের ফলন একদম জিরো হয়ে যায়। অর্থাৎ এই পোকাটি যদি আক্রমণ করে, সেক্ষেত্রে দেখবেন ধান বাস পড়ার মতো অবস্থা হয়ে যাবে এবং ধানটি পাকার আগে দেখবেন পেকে গেছে, অর্থাৎ পাকার আগেই পেকে যাবে, মনে হচ্ছে ধানগুলো পেকে গেছে দূর থেকে দেখবেন, কিন্তু বাট কাছে গিয়ে দেখবেন ধানগুলো চিটা হয়ে নষ্ট হয়ে গেছে বা খড়গুলো গরু পর্যন্ত খেতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের যে বিপিএস বা বাদামি গাছফড়িং বা শোষক পোকা, এইটা দমনের জন্য কিন্তু আমাদের লাস্ট প্রয়োগে কিন্তু অবশ্যই আমরা কারেন্ট পোকা দমনের জন্য একটি কীটনাশক অবশ্যই স্প্রে করব। সবচেয়ে ভালো মানে যেটা স্প্রে করে আপনি রেজাল্ট পেয়েছেন, ওই ধরনের একটি কারেন্ট পোকা দমনের জন্য ভালো মানে একটি কীটনাশক অবশ্যই গাছ ভিজে স্প্রে করে দেবেন। তাহলে মোটামুটি আমাদের ধানে কিন্তু ধানের শীষ বের হওয়া থেকে শুরু করে ধান কর্তন করার আগ পর্যন্ত আর কোনো সমস্যা থাকলো না। অর্থাৎ ধানের ভালো ফলন পেতে এই বিষয়গুলো মেনে চলবেন ধানের শীষ বের হওয়ার পর থেকে। অন্য কোনো ধরনের পিজি আর ভিটামিন কিন্তু এই সময় এসে কোনো প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমাদের স্প্রে করার দরকার নেই। আপনারা এই যে বিষয়গুলো কথা বললাম, অবশ্যই যদি মেনে চলেন, ধানের 30 থেকে 40% পর্যন্ত ফলন বাড়ানো সম্ভব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।